হচ্ছে, এই মানুষগুলোকে আপনি কোথায় নিয়োগ করবেন? একটি হচ্ছে আপনাকে আইদার নিজস্ব বিনিয়োগ করতে হবে অথবা বাইরে থেকে বিনিয়োগ করতে হবে। কিন্তু বাস্তবটার কথা হচ্ছে বাংলাদেশের মতন দেশ, এখন আমরা বলি আমরা উন্নয়নশীল দেশ, আমাদের বিনিয়োগ করার মতন পর্যাপ্ত অর্থ নেই। আপনি যেসব দেশের কথা বলছেন, চীনের কথা বলি আর জাপানের কথা বলি, তাদের ওই ক্যাপিটালটা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটালটা হয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর, ইউরোপীয় দেশগুলোর ওই মূলধনটা হয়েছে। কিন্তু ওদের সমস্যা হচ্ছে ওরা নিজের দেশে এখন আর বিনিয়োগ করাটা অর্থনৈতিকভাবে এটা আর বেশি খুব বেশি বুদ্ধিমানের কাজ মনে করছে না, কারণ কস্ট অফ প্রোডাকশন এটা বেড়ে যাচ্ছে। যেমন চীনের কথা একটু আগে দুজন আমার সহকর্মী বললেন, এখানে চীনও কিন্তু লেবার কস্ট বাড়ছে। আমরা হয়তো অনেকে জানি না চীন এখন বিশ্বের বৃহত্তম গার্মেন্টস প্রস্তুতকারী দেশ। সেই চীন কিন্তু বাংলাদেশ থেকেও গার্মেন্টস আমদানি করে। অনেকে বলে যে চীন কেন বাংলাদেশ থেকে গার্মেন্টস আমদানি? একটা কথা তো খেয়াল রাখতে হবে, চীনে 1.4 বিলিয়ন মানুষ, তাদের 100 কোটির বেশি মানুষ চীনে বাস করে। তাদের প্রত্যেক ব্যক্তিকে এক জোড়া কাপড় তাকে দিতে হবে। সেই কাপড়টা তারা চিন্তা করছে চীনে না বানিয়ে সেটা বাংলাদেশ হতে পারে, ক্যাম্বোডিয়া হতে পারে, ভিয়েতনাম হতে পারে, যেখানে সস্তায় বানানো যায় সেটা বানাবে। এখন যেটি ওনার দুজনেই বলেছেন, জাপান বাংলাদেশে আসলে পণ্য বানাইবে, উৎপাদন করবে, আপনি জিরো ট্যারিফের কথা বলেছেন। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, জাপানের মার্কেট বাজারটা কিন্তু সংকুচিত হচ্ছে। কেন হচ্ছে? জাপানের জনসংখ্যা কিন্তু কমছে। একটি তাত্ত্বিক আলোচনা, এটা সত্য হবে না যে 300 বছর পরে বিশ্বে কোনো জাপানি থাকবে না। এটা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা, কারণ জাপানের জনসংখ্যার হার যেভাবে কমছে এবং বয়স্ক সংখ্যার লোক বাড়ছে, জাপান, কোরিয়া, তাইওয়ান এসব দেশে এই সমস্যাটা হচ্ছে, ইউরোপের অনেক দেশে হচ্ছে। সুতরাং জাপানের বাজারে আমরা জিনিস তৈরি করে পাঠাবো, সেই বাজার তার চেয়ে বেশি আমাদের লক্ষ্যটা হচ্ছে বাজার যদি আমরা বলি সেটা চীন, বাজার যদি বলি আমরা সেটা হচ্ছে ভারত। কারণ ভারতে 1.2 বিলিয়ন মানুষের দেশ, সেখানে আপনার বিশাল একটা বাজার আছে। চীনে একটা বিশাল বাজার আছে, বাংলাদেশের অভ্যন্তরে একটা বিশাল বাজার আছে। একটা খেয়াল রাখতে হবে, বাংলাদেশের একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে এখন। যেই আপনি কিন্তু বাংলাদেশে এখন খালি গায়ে কোনো লোককে রাস্তায় দেখবেন না, খালি পায়ে কোনো রাস্তায় লোক দেখবেন না। সুতরাং আমরা বিনিয়োগ চাই। কেন বিনিয়োগ চাই? প্রথমে কর্মসংস্থানের জন্য বিনিয়োগ চাই। আমাদের লোককে চাকরি দিতে হবে, তার খাবার দিতে হবে, তার বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য যে তার খরচ সেটা যোগান দেওয়ার মতন তার সামর্থ্য তাকে যোগানের ব্যবস্থা করতে হবে। এখন আসেন আমরা বিনিয়োগ যে কথা বলছি সেটা দেশের হোক আর বাইরের হোক, সে সক্ষমতা আমাদের আছে কিনা। এখন আপনি যদি বা ওনারা যদি বিনিয়োগ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে চান বা বাইরে কি চাইবেন? আমি কারণ বিশ্বায়নের যুগে কিন্তু মূলধনের আর কোনো জাতীয়তা নেই, ন্যাশনালিটি নেই। হ্যাঁ, মূলধন যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু যাওয়ার আগে দেখবে যে সেখানে পরিবেশটা আছে কিনা। এই যে আমরা তখন বললাম রাজনৈতিক পরিবেশ, ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত সুযোগ সুবিধা সেটা আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, আপনার বন্দর কতটুকু সক্ষম বা এফিশিয়েন্ট সেটা তার আছে কিনা, আপনার বিমানবন্দর কতটুকু ক্ষমতা আছে সেটার এফিসিয়েন্সি তার আছে কিনা। আমাকে যদি সহজ সরল ভাষায় বলেন, আমরা এই সব জায়গায় আমাদের ঘাটতি আছে, আমাদের দক্ষ জনশক্তির ঘাটতি আছে। আমরা এটি বলতে আমি বাধ্য হচ্ছি, আমরা মধ্যপ্রাচ্যে কাজের লোক, কাজের বুয়া আমরা রপ্তানি করি বা পাঠাই। আমরা কেন দক্ষ শ্রমিক পাঠানোর ব্যবস্থা করতে পারি? হ্যাঁ পাঠাই, কিন্তু সেটা পর্যাপ্ত না। যখন আমি বাইরে যাই বলে যে আমার বাসার কাজের বুয়াটা আপনার দেশের, তখন নিশ্চয়ই এটা আমার জন্য একটা গর্বের বিষয় না। যদি বলতো যে আমার পাড়ার ডাক্তারটা আপনার দেশের বাংলাদেশে, তখন আমার এটা ভালো লাগার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা করতে পারছি না, যেটা ভারতবর্ষ করেছে, যেটা এমনকি পাকিস্তানও কোনো কোনো সময় ক্ষেত্রে করেছে, কিন্তু আমরা সেটা করছি না। সুতরাং আমাদের নজরটা আমি সক্ষমতা বাড়ানো। সক্ষমতা বাড়াতে হলে আপনার ইনফ্রাস্ট্রাকচার। আমি চট্টগ্রাম থেকে আজকে এসেছি, আমি চট্টগ্রামে যাই আসি, বাড়ি আমার চট্টগ্রামে একটা ভয়াবহ লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এখন আমরা বলি যে আমরা বিদ্যুৎ 10,000 মেগাওয়াট উৎপাদন করি, 7,000 মেগাওয়াট বিতরণ করি, তাহলে বাকি বিদ্যুৎ আমরা করতে পারি না। মানে আমাদের সক্ষমতা, এই যে বিতরণের সক্ষমতা সেটা নেই। আজকে চট্টগ্রামের পত্রিকা একটা আছে, চট্টগ্রামের দৈনিক 700 মেগাওয়াট বিদ্যুৎ মিনিমাম দরকার, সেখানে 400 মেগাওয়াট ওরা দিতে পারে না। কেন দিতে পারে না এটা আল্লাহ জানে। হ্যাঁ, কারণ এটা কোনো প্রতি 8 ঘন্টা পরে বিদ্যুৎ যায়, 1 ঘন্টা থাকে না, আর আসে 8 ঘন্টা যায়। সুতরাং আপনি চট্টগ্রামে অসংখ্য মিল কারখানা পড়ে আছে, সবকিছু যন্ত্রপাতি বসানো আছে, বিদ্যুতের কারণে, গ্যাসের কারণে মিল কারখানাগুলো চালু হচ্ছে না। সুতরাং এই যদি হয়, আমাদের নিজস্ব দেশীয় বিনিয়োগের অবস্থা
আমরা চীন বলি আর জাপান বলি বা ভারতবর্ষ বলি আর অন্য যে কোনো দেশে বলি বিনিয়োগ কেন আসবে? তারা ওই মালয়েশিয়াতে যাবে, তারা ভিয়েতনামে যাবে, তারা ক্যাম্বোডিয়াতে যাবে, তারা শ্রীলঙ্কায় যাবে, কারণ ওরা চাই যে আরেকটা জিনিস হচ্ছে আমাদের উনি ডক্টর মনসুর ভালো বলতে পারবেন, আমাদের ম্যানুফ্যাকচারিং খাত, হ্যাঁ, সেটা কিন্তু গ্রো করছে না। আমাদের সার্ভিস সেক্টর গ্রো করছে, হ্যাঁ, সার্ভিস সেক্টর গ্রো করলে হ্যাঁ বিনিয়োগ আসছে, কিন্তু আপনি কত মানুষকে চাকরি দিতে পারছেন এখানে? একটি বাংলাদেশ বোধহয় এখন সার্ভিস সেক্টরে জিডিপিতে তার কন্ট্রিবিউশন হার্ডলি 15%, 14-15%, হ্যাঁ। সুতরাং একটা যদি টেক্সটাইল মিল আপনি করতে পারেন, একটা স্টিল মিল করতে পারেন, সেখানে যে কোনো সময়ে 5-7 হাজার লোককে চাকরি দিতে পারেন। কিন্তু একটি টেলিফোন কোম্পানি, বাংলাদেশের বৃহৎ টেলিফোন কোম্পানির কি বলে যে এমপ্লয়মেন্টের সংখ্যা হচ্ছে হার্ডলি 4,000, হ্যাঁ, কারণ এটা সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের যে ক্ষমতা সেটা খুবই সীমিত, কিন্তু ম্যানুফ্যাকচারিং আমরা চাই। এখন ম্যানুফ্যাকচারিংটা একটা গ্লোবালাইজড হয়ে গিয়েছে। এখন বলা হয় একটা গাড়ি মেড ইন, এখন অনেক ম্যানুফ্যাকচার গুডসের একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে। টেলিভিশন এখন আর মেড ইন জাপান লিখতে পারে না, কারণ টেলিভিশনের কম্পোনেন্ট বিশ্বের বিভিন্ন জায়গায় এটা তৈরি হচ্ছে, এক জায়গায় সে অ্যাসেম্বল হচ্ছে। টয়োটা গাড়ি আর বলা হচ্ছে না এটা মেড ইন জাপান, কারণ একটা গাড়ি বলে কম বেশি 500 জায়গায় তৈরি হয়, এক জায়গায় সেটা অ্যাসেম্বল হয়, হ্যাঁ। সুতরাং পিওর ম্যানুফ্যাকচারিং এখন কমে গেছে, ম্যানুফ্যাকচারিং এখন বিশ্বব্যাপী ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে। আমরা সেই ম্যানুফ্যাকচারিং এর অংশ হতে চাই, আমরা সেবা খাত চাই, আমরা ভালো ব্যাংকিং ব্যবস্থা চাই, আমরা ভালো টেলিকম ব্যবস্থা চাই, আমরা ভালো যোগাযোগ ব্যবস্থা চাই। আমাদের বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর নিয়ে হরহামেশা আপনি নিউজে দেখবেন, কোনো পজিটিভ নিউজ দেখবেন না, এটা অলওয়েজ একটা নেগেটিভ নিউজ দেখবেন। এটা নিয়ে নানা রাজনীতি হয়। সুতরাং এই সক্ষমতা আমাদের বৃদ্ধি করতে হলে আমাদেরকে সেদিকে নজর দিতে হবে, তাহলে দেশের বিনিয়োগ আসবে এবং বিদেশের বিনিয়োগ এমনি আসবে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন। জি, আমার ওই আজকের এই প্যানেলের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা তো আসলে আমাদের আজকের বিষয়টা হচ্ছে প্রত্যাশিত বিনিয়োগের জন্য করণীয়। এখন সত্যিকার ভাবে বলতে গেলে আমরা আসলে কি প্রত্যাশা করি যে আমাদের দেশে বিনিয়োগ হোক? যদি আমরা চাইতাম তাহলে আমরা জানেন বিদ্যুৎটাকে সহজলভ্য করতাম, আমরা ঘুষ বন্ধ করে দিতাম, আমরা পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট খুব সহজেই দিয়ে দিতাম, আমরা বাহিরের লোকজনকে এনকারেজ করতাম যে আপনারা আমাদের দেশে আসেন। বাট বাস্তবতা হচ্ছে যে আমরা এটা করি না। এখানে বিষয়টা আপনারা রাখছেন ঠিকই, বাট আমাদের দেশে আমরা নিজেরাই করতে পারি না। এইসব দেশের এই কারখানা স্থাপন করতে যাই আমাদেরকে বারবার হিমশিম খেতে হয়। বাহিরের লোক আইসা, যে দেশে আপনার একটা আইনের শাসন নাই, সেই দেশে বিনিয়োগ করতে কে আসবে? ধন্যবাদ। ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝেছি। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে আমাদের দেশে সত্যিকারের পরিবেশ, এই বাধাগুলো আছে সেটা আমরা জানি, এবং এই বাধাগুলো কিভাবে উত্তরণ করা যায় সেটাই আমরা আসলে আলোচনা করছি। তো আমি একটু কাজী আকরামউদ্দিন আহমেদ আপনার কাছে আসবো ব্যাংকিং সেক্টর নিয়ে। আপনি ব্যাংকের সাথে দীর্ঘদিন জড়িত আছেন, ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আপনি আছেন অনেক বছর ধরে। সেটি হচ্ছে যে আমরা জানি বা বিভিন্ন সূত্র থেকে আমাদের যে জানা যে ব্যাংকের তারল্য সংকট আছে আমাদের ব্যাংকগুলোতে। তো কিন্তু ব্যাংকের সুদের হার আবার কমানো হচ্ছে না, এবং বলা হয়ে থাকে যে আমাদের ব্যাংকের যে উচ্চ সুদের হার সেটা বিনিয়োগের জন্য একটা প্রধান বাধা বা ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে। এই ব্যাপারটি আপনি যদি এটা মোর্শেদুল ইসলাম সাহেব, এটা ঠিক না যে তারল্য সংকট কিন্তু এই মুহূর্তে ঠিক নেই। আচ্ছা, আজকে এখন মানে আমাদের বিনিয়োগ সংকট আছে, কিন্তু আমরা তারল্য সংকট আমাদের ঠিক এই মুহূর্তে আছে বলে আমি বলতে চাই না, কারণ আমার ব্যাংকে ব্যক্তিগত আমাদের যে ব্যাংক সে ব্যাংকেও তাই। এবং আমরা বলতে পারি যে আমরা চেষ্টা করছি, এবং আগে যে আপনি প্রশ্নটা করছেন যে ব্যাংকের কাছ থেকে সুদ বিশেষ, এখন কিন্তু একটা কথা বলতে হবে যে এখন আমরা খুব কম সুদেই টাকা পাচ্ছি, এবং আমরা কম সুদের প্রত্যেকটা ব্যাংকে এখন একটা বোর্ডের করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রতিদিন আমাদের ডেকে মনিটরিং করে যে ম্যাক্সিমাম কত সুদ তোমাদের আছে। এখন কোনো সময় হয় কি জানেন, ব্যাংকে যারা ইরেগুলার পার্টি তাদের উপর প্রেসার দেওয়ার জন্য বেশি সুদ থাকে। আবার আমরা কতগুলো আছে যেমন ওমেন এন্টারপ্রেনিয়ার, আমাদের এসে গার্মেন্টস, তারপরে এসএমই, তারপরে কুটির শিল্প, এগুলোর কিন্তু সুদ খুবই কম, এগ্রিকালচার। সুতরাং যদি আপনারা অ্যাভারেজ দেখেন শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো
আর এই ট্রেডিং সেক্টরগুলোতে কিছুটা বেশি সুদ আছে, এবং সেই বেশিও কিন্তু এখন আমি এটা দিয়ে বলতে পারি কোনো জায়গায় 16-র উপরে কোনো নাই। এবং আমরা সবসময় চেষ্টা করছি, এখন একটু ব্যাবের মিটিং করে আসলাম আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের, সেখানেও কথা হলো যে আমাদের প্রফিট কম হোক বেশি হোক আমাদের দেশে বিনিয়োগ আনতে হবে, মানুষকে ব্যবসা করার সুযোগ দিতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে। সুতরাং আমরা ব্যাংকের দিকে, ব্যাংকের মালিকদেরও এটাও আমাদের একটা ব্যবসা, সুতরাং অন্যের ব্যবসা করতে সুযোগ না দিলে এই ব্যবসা চলবে কি করে যদি বিনিয়োগ না বাড়ে। সুতরাং আমাদের বিনিয়োগ যে মানে ব্যাংকের বিনিয়োগ যে বাড়তেছে তা না, তবে বিনিয়োগ নেই সেটাও আমরা বলবো না। তবে একটা কথা হলো যে ইম্পোর্টের কথা অনেকেই বলেন, ইম্পোর্ট তো মেশিনারি ইম্পোর্টটা হওয়া বিশেষ দরকার, কিন্তু নিত্য নৈমিত্তিক দ্রব্য যদি এনে আমরা ইম্পোর্টটা বেশি দেখাই সেটা তো ঠিক হবে না। সুতরাং আমাদের দেশে চাল ইম্পোর্ট করতে হয় না, এখন অনেক কিছু ভেজিটেবল ইম্পোর্ট আমাদের দেশে কোনোদিনই হয় না, এবং যেগুলো আমরা পেঁয়াজ আগে আনতাম সে পেঁয়াজও লাগে না। সুতরাং আমাদের খাদ্য দ্রব্য সাইডে যে একটা বিরাট ইম্পোর্ট ছিল সেটা কিন্তু কমে গেছে। সুতরাং সেই জন্যই আমি বলতে চাই যে বিনিয়োগ এখন ইম্পোর্ট হইলেই বোঝা যাবে যে আমরা মেশিনারি, ক্যাপিটাল মেশিনারি আর র মেটেরিয়ালস, ইন্ডাস্ট্রি র মেটেরিয়ালস এগুলো আমরা এনে থাকি। সুতরাং আমি বলবো যে ব্যাংকিং সেক্টর কিন্তু এখন স্টেবল, এবং ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছে আমাদের সাথে তাদের সাথে কিন্তু আমাদের একটা সুসম্পর্ক আছে, এবং আজকেও ডিসিশন হয়েছে কোনো ব্যাংকই 14-15-র উপরে আমরা এখন নিতে চাই না, এবং আমরা 10-এর নিচেই এখন টাকা পাচ্ছি। 10-এর নিচে টাকা পেলে আমাদের 4-এর উপরে কোনো অবস্থাতে রাখা উচিত না, 5% পর্যন্ত অ্যালাউ করে বাংলাদেশ, কিন্তু এই মুহূর্তে আমরা এটা করি না। তবে একটা কথা মান্নান ভাইকে আপনি একটা প্রশ্ন করেছিলেন, সে মান্নান ভাই সে প্রশ্নটা খেয়াল করছেন কিনা, যে জাপানরা আমাদের এখানে কেন বিনিয়োগ করতে আসে। এই বিনিয়োগ করতে আসে একটা হলো যে তাদের টাকা রাখার জায়গা নেই, আর একটা হলো তাদের যে অল্টারনেটিভ একটা সোর্স বের করতে হবে, কেননা কাউকে অনেক উপরে উঠিয়ে দিলে দুদিন পরে সেই নিচে পড়ে যাবে। সুতরাং তাকে আর একটা অপশন খুঁজে বের করতে হবে। সেই দিক দিয়ে বাংলাদেশ একটা সেকেন্ড অপশন ফর জাপান কিংবা চায়না। এই যে এরা যে চায়না করবে এর ভিতরে আর একটা অ্যাট্রাকশন হলো বাংলাদেশের, যে ওনারা বলেছেন যে চীন, জাপান, কোরিয়া এসব জায়গা ওল্ড ম্যান, আমাদের মতো বুড়ো হয়ে গেছে মানুষ সবাই, এবং ওখানে ইয়ং জেনারেশনের সংখ্যা কম। এইটা কিন্তু একেবারে এক্সাক্ট অপোজিট সিনারিও ইন বাংলাদেশ, এবং এই এশিয়ার সাউথ ইস্ট এশিয়ার এই সিনারিও আলাদা। সুতরাং এই যে সিনারিও আলাদা, এই আমাদের ম্যান পাওয়ারকে, এবং তারা খুব জানে বাংলাদেশের লোককে ইজিলি ট্রেনেবল করা যায়, তারা খুব কর্মঠ এবং তারা ইজিলি অ্যাডাপ্টেবল, তারা ইংলিশ ভাষা বলেন, এই ভাষা বলেন, এত সহজে শিখতে পারে, এই ব্রেনটা কিন্তু বাঙালিদের আছে। সুতরাং বাঙালি ওয়ার্কারদের উপরে তাদের একটা নজর আছে বিশেষভাবে, এবং নজর আছে আর একটা যেটা আপনি বলতে চেয়েছিলেন, সেটা হলো যে আমরা এলডিসি কান্ট্রি আর জাপান হইল ডেভেলপ কান্ট্রি। এলডিসি কান্ট্রি হিসাবে আমরা কিন্তু বহু দেশেই আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি এক্সচেঞ্জ আমরা পাচ্ছি। সুতরাং আমার দেশে যদি কোনো বাইরের লোক এসে এখানে 100% নিজের কিংবা এখানে কোনো জয়েন্ট ভেঞ্চার করে কোনো প্রোডাক্ট করে, সেইটা সে বিদেশে ঠিক বাংলাদেশ প্রোডাক্ট হিসেবে সে বিদেশে ওই ফেসিলিটিস গুলো সে এনজয় করতে পারে। এটাও তাদের একটা অ্যাট্রাকশন, এবং সে অ্যাট্রাকশনে কার্যকরী করতে গেলে আমাদের যা দেয়া দরকার সেইটাই তারা এখন আমাদের কাছে চাচ্ছে, এবং সেই চাওয়ার জন্যই কিন্তু আমরা, মনসুর ভাই বলেছে যে যেখানে নেয়ার একটা পালা, সেইটা শুধু গভর্নমেন্ট সাইডে হয় না, সেটা হতে হলে প্রাইভেট পার্টনারশিপ হতে হবে। সেই জন্যই এবারে যে এলো আমাদের সাথে প্রাইভেট পার্টনারশিপ একটা ডায়ালগ হয়েছে, এবং এই ডায়ালগে প্রাইভেট কোম্পানিগুলো, অনেক কোম্পানি এখানে এসছে, যে মারুবেনির মতো কোম্পানি, মিৎসুবিশির মতো কোম্পানি, ইঞ্জিনিয়ারিং মতো টয়োটার ইসের জন্য আসছে, শিপ বিল্ডিং এ আসছে। এদের আমাকে একজনে বলেছে যে প্রায় জাপান যায়, তারা বলে যে এই সব কোম্পানির সিইওদের সাথে দেখা করতে 1-2 বছরেও ইন্টারভিউ পাওয়া যায় না। সেই লোকেরা আপনার দরজায় এসে নক করতেছে, এই নক করতেছে যে আপনার দরজা এখন খুলে দিতে হবে। এই নক করে যদি ফিরে যায় তাহলে তারা আর ফিরে আসবে না। এই কথাটা আমি বলে কিন্তু একটু হয়েছিল, এটা কি শিখানো লাগবে। তো কথা হলো যে জাপান এমন এক পজিশনে এখন আসতেছে, এই যে কতগুলো কারণ, তাই
তাদের মনসুর ভাই শুরু করেছিলেন যে আমরা কিন্তু তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে আপনাদের ইকোনমিক জোন দিব, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে দেবো, ঢাকা চিটাং এর কাছে 1-1.5 ঘন্টার ভিতরে রিচেবল একটা জায়গায় আপনাকে দিতে হবে। তারপরে যেগুলো আমাদের বেবজা আছে, বেজা হলো স্পেশাল ইকোনমিক জোন, আর বেবজা তো আছেই। সেই বেবজায় কিন্তু 40টা প্লট বাই দিস টাইম আমরা দিয়েছি, এবং এখন জাপানের 35টা কোম্পানি কাজ করছে ইসের জন্য, তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তার ভিতরে 20টা চালু হয়ে গেছে, 15টা অল্প দিনের মধ্যে চালু হবে। সুতরাং এই জাতীয় ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে। যদি এইগুলো জাপানের জন্য আমরা করতে পারি, ইনশাল্লাহ এগুলো দেশি ইনভেস্টরদেরও কাজে লাগবে। তাই আমি আশা করি যে দেশি ইনভেস্টররা অন্য দেখেই করবে। আমাদের দেশের মেধা আছে, মেধা না থাকলে আমরা সেকেন্ড পজিশনে সারা বিশ্বে গার্মেন্টসে যেতে পারতাম না। সুতরাং গার্মেন্টসের মালিকদের বলেন, আর সবচেয়ে আর একটা শক্তি হলো আমাদের দেশে ওয়ামেন এম্পাওয়ারমেন্ট। এটা হইলো যে আমরা এটা উঠলাম কি করে। আজকে নয়, কিছু মনে করে না জানো আমার ভাইরা, আজকে নয় 5,300 টাকার মাননীয় প্রধানমন্ত্রী বলে ঢলে জোর করে দিছে, কিন্তু সেই 5,300 টাকার আগে ছিল 1,600 টাকা। 1,600 টাকায় কোন শ্রমে পাবে সারা ওয়ার্ল্ডে। সুতরাং এই জন্য গার্মেন্টস ইনশাল্লাহ প্রথম দিকে